হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। এমন হাসি আমি জীবনের কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজাটার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। শুধু চট করে টর্চটা দরজার ওপর ফেললো। তাতে হিতে বিপরীত হলো। মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সে খাটের ওপর গিয়ে সে বিলাপধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন সমস্ত খাটটা ভেজে গেল। সেই অবদ্ধ ভাষার করুণ বিলাপধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আপনাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছর তথা নিউ ইয়ার 2025-এর অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ভৌতিক পালঙ্ক। গল্পটি নেওয়া হয়েছে গীতাঞ্জলি থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক ও অন্যান্য ভয়ের গল্প সমগ্র থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। এনার হাত ধরেই পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি বিশ্ববিখ্যাত। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে খগেন ও সতীশ। গল্পের সূত্রধার আমি নিশা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলায় বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তরমুখে চলেছে। সমস্ত অফিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকারে সমস্ত পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাগড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, আরে খগেন যে! মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিতে তুমি চলে যাচ্ছিলে আর একটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন না খুব ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাওয়ার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না। তোমাকে আমি জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতেই হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল, একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যতা তাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2/3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তাই রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার অল্প আলোতে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, এই খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল। বিজয়দাগার এতটা এগিয়েছে, কখনো ফেরে যাবে না। গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ।
ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণা। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপরের দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। তাড়াতাড়ি আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়িটির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক সেখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। মানে সূচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁথা ছিল না। তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকেই গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কিনবার জন্য সকলেরই কিসে ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যে ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাওয়ার আগে পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। ওই খাটের ওপর সে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে তার মনে হলো কি যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে ও আলো জ্বালল।
না, সব কিছু নিস্তব্ধ, নিথর, কোথাও কোনো এতটুকু শব্দও নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেভালো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বলেছিলাম তোমায় প্রথমেই, ও খাট কিনে কাজ নেই, যেমন তোমার রোগ, এবার বোঝো। দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না, ওই হতভাগা খাটার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব। আর আমার অফিস? পাগল, কাল যে রোববার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে বসেছিল। সে আনন্দে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায় ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে। কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দুলে উঠল ভয়ে, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সব হয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি খগেন? কি ব্যাপার? আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, উফ, যা ভয় পেয়ে গেছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমাকে জাগতে হবে না, তুমি ঘুমোও গিয়ে, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া আমার ঘুমও আসবে না তো। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম। কেউ একটি কথাও বলল না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। এমন হাসি আমি জীবনের কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজাটার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। শুধু চট করে টর্চটা দরজার ওপর ফেললো। তাতে হিতে বিপরীত হলো। মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সে খাটের ওপর গিয়ে সে বিলাপধ্বনি আর নড়ল না।
তার কান্নায় যেন সমস্ত খাটটা ভেজে গেল। সেই অবদ্ধ ভাষার করুণ বিলাপধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বড্ড বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল। কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি করতে শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি আলো জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মরমর অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগপাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে মনে হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের খাটখানা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট একটা হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সে খাটটার দিকে এগিয়ে গেছে চুপি চুপি। হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামীর ব্যাকুলভাবে অনুনয় বিনয় করতে লাগলো। ওই খাটের দিকে আঙুল দেখিয়ে মনে হলো সে খাটে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে নিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে বাবা। সতীশ কোথায়? সতীশের যে এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের দিকে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশী খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেড়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভও হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়ে দিতে হতো।
এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটটার কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে একবার খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেননি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও সে খাটের পেছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভৌতিক পালঙ্ক। গল্প পাঠে ও খগেনের চরিত্রে অর্ঘ্য, সতীশ এবং মায়ের চরিত্রে রয়েছে যথাক্রমে শুভ এবং প্রাপ্তি। এছাড়াও আবহ সঙ্গীত, পোস্টার ডিজাইন, মোশন, পর্ব পরিচালনা ও পরিকল্পনায় রয়েছে অর্ঘ্য। নিউ ইয়ারে আপনাদের জন্য এই টিম গল্প ফ্যাক্টরি নিয়ে আসতে চলেছে আরও একটি রোমাঞ্চকর নতুন ছোট গল্প। শুনতে ভুলবেন না। ততক্ষণ স্টে টিউনড।